আজকে যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আজকে আরামবাগ কোর্টে একটি ঐতিহাসিক রায় ঘোষণা হয়েছে। বিষয়টি হলো 2011 সালের 9 মহিলা একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি ছিল তার স্বামী শেখ নঈমুদ্দিন যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশনে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন, সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গারি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার উপরে একটি গুলি চালানো হয়। সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোঘাট থানায় একটি কেস রুজু করি। সেটা ছিল গোঘাট থানা কেস নাম্বার 421/11, ডেট হচ্ছে 9/12/2011 এবং যে সেকশনে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল 147, 148, 149, 323, 325, 302 আইপিসি এবং 25-27 আর্মস অ্যাক্ট। এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশন, এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করেন। প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আয়োজনী ছিলেন, তিনি ছিলেন তৎকালীন ওসি গোঘাট শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি, যিনি উপস্থিত আছেন এখানে। এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন 17/7/2013। চার্জশিট নাম্বার ছিল 284/13 এবং তিনি 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় 4 জন অভিযুক্ত মারা যায়। বাকি 26 জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে আগারওয়াল উনি 19 জনকে দোষী সাব্যস্ত করেছেন। গতকালই আপনারা জানেন যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল। আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি 18 জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তো এই রায়টি খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ এবং এই কেসটি জন্য আমাদের হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শ্রী শঙ্কর গঙ্গোপাধ্যায় এই কেসটি মামলাটি লড়েন এবং তার তিনি যে পথে বলেছিলেন এবং তার সুপারভিশনে আমাদের এই ঐতিহাসিক রায়টি গতকাল ঘোষণা হয়েছিল এবং আজকে সাজা ঘোষণা হয়েছে। তো আমাদের সাথে উনিও আছেন, আমাদের শঙ্করবাবু আছেন, উনিও আরও বিস্তারিতভাবে বিভিন্ন সাক্ষী গ্রহণ পর্ব এবং এই সাজা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বলবেন। তো এটাই আপনাদের বলার জন্য আজকে এটা বলেছি, ঐতিহাসিক রায়। আমি ওনাকে একটু অনুরোধ করব যে আপনি এই আমাদের মামলাটি চলাকালীন যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল বা যে গুরুত্বপূর্ণ দিকগুলো আপনি তুলে ধরতে পারবেন সেটা একটু ওনাদের সামনে একটু বলুন। আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব একদম ইন ডিটেলস বলেছেন কিভাবে তদন্ত শুরু হলো, কিভাবে তদন্ত শেষ হলো, কত দ্রুততার সঙ্গে শেষ হলো। আমি প্রথমেই বলি আমি পুলিশকে অনেক ধন্যবাদ দেবো, কারণ আমি একের পর এক আমি যে কেসগুলো করছি সেই কেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কেসে আমার ফাঁসির সাজা করাতে আমি সক্ষম হয়েছি এবং আর বাকি যেগুলোতে সবগুলোতে লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। প্রতিটি মামলা যে এই সাকসেস আমাকে এনে দিয়েছে তার কিন্তু মূল কারিগর হচ্ছে পুলিশ। পুলিশ তার তদন্তটা ভীষণ নিশ্চিতভাবে করেছে বলেই সাজা দেওয়া সম্ভব হচ্ছে, নাহলে সাজা দেওয়া সম্ভব হচ্ছে। যে জিনিসটা এখানে এই প্রসঙ্গতে বলে রাখি যে এখানে উনি 30 জনকে সাক্ষী করেছিলেন চার্জশিটে, কিন্তু সেখানটায় দেখা গেল তদন্ত যখন চলে তখন কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার নিয়ে সাক্ষী করতে হয়, কিন্তু যখন ট্রায়াল করতে যাই আমরা তখন আমরা যদি কখনো কোনো রিপিটেশন দেখি যে এই সাক্ষী রিপিট করছে, তাহলে আমাদের সেটা দেওয়ার দরকার থাকে না এবং যত কম সংখ্যক সাক্ষী দিয়ে মামলাটাকে শেষ করা যায় তত মামলাটা তাড়াতাড়ি শেষ হবে এবং আরো নিশ্চিতভাবে মামলাটা ঠিকভাবে তো করা যাবে। এক্ষেত্রেও অনেক সংখ্যক সাক্ষীকে সরিয়ে দিয়ে কম সংখ্যক সাক্ষী দিয়ে এই মামলাটাকে করা হয়েছে। এই যেটা বললাম যে এখানটায় মূল যখন মামলাটা চলছে, যখন তার মধ্যে কিছু আসামি মারা যাওয়ার পরে শেষ পর্যায়ে 26 জন এই মামলাটা ফেস করে ট্রায়াল ফেস করেছে। সেই 26 জনের মধ্যে কালকে
সত্যি কথা বলতে কি যে 19 জনের বিরুদ্ধেই অকাট্য প্রমাণ পাওয়া গেছে, আর যে 7 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে প্রেকশন খালাস করে দেওয়া হয়েছে, তাদের এগেছে সেরকম কোনো মেটেরিয়াল পাওয়া যায়নি। এখন কালকে উনি হোল্ড করলেন 19 জনকে যে তোমরা দোষী। কি কি সেকশনে? সেকশনটা হচ্ছে 302 আর 149। এই দুটো সেকশন কিন্তু মারাত্মক সেকশন হচ্ছে এই কারণে। 149 এই সেকশনটা হচ্ছে যে অনেক লোক যদি বেআইনি জমায়েত হয় একটা কমন অবজেক্ট নিয়ে, সেই অবজেক্টটা কি ভালো অবজেক্ট না খারাপ অবজেক্ট, তাহলে 149। এখানে তারা জড়ো হয়েছিল কি উদ্দেশ্যে? একটা লোককে মেরে ফেলার উদ্দেশ্যে, এবং তাদের সেই কমন অবজেক্টে পরে একজন লোক ফায়ার করে, এবং সে নাম কি হচ্ছে বড়দেব পাল। সে ফায়ার করেছে এবং তারপরে যে সহকর্মী ছিল তিনি ছুটে আসেন। তারপরে যে এফআইআর পর্বটা হলো, অ্যাডিশনাল এসপি সাহেব বলেছেন, আমি সেটাকে রিপিট করছি না। আজকের দিনটা স্থির ছিল, আসামিকে শোনা হবে, তাদের এই রায় সম্বন্ধে তাদের কি বক্তব্য আছে, সরকারি পক্ষকে শোনা হবে তিনি কি রায় চাইছেন, এবং আসামি পক্ষের উকিলবাবুকে শোনা হবে তার কি রায় সম্বন্ধে বক্তব্য। তো প্রথমেই সরকারি উকিল অর্থাৎ আমাকে যখন জিজ্ঞাসা করলেন যে এই রায় সম্বন্ধে আপনার কি মত, আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি যে আমি যদি 19 জনেরই ফাঁসির সাজা চাইতাম তাহলে সেটা হাস্যস্কর হয়ে যেত, কিন্তু আমি দেখেছি একজনেরই ফাঁসির সাজা দরকার, এবং সেই জন্যে তার ফাঁসির জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে একটা সওয়াল জবাব করতে হয়েছে, এবং বিভিন্ন কনস্টিটিউশনাল বেঞ্চের জাজমেন্ট আমি সাইট করেছি, এবং আমি দেখিয়েছি যে ফাঁসি হতে গেলে যে রেয়ারেস্ট অফ রেয়ার, তার কিন্তু স্ট্রেট জ্যাকেট কোনো ফর্মুলা নেই। একটা কোর্ট যখন বিচার করে তিনি সেই কেসটা বিচার করতে করতে ঠিক করবেন যা সার্কামস্টেন্সেস পাচ্ছেন যে সেইটা রেয়ারেস্ট অফ রেয়ার কিনা, এবং আমি কোর্টকে সেটা বোঝাতে সক্ষম হয়েছি যে সোফা বললেন তার ক্ষেত্রে তার সাজা ফাঁসি হওয়ার ক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ রেয়ার, এবং মহামান্য আদালত বিচারক তিনি সেটাকে গ্রহণ করেছেন। গ্রহণ করে উনি সেই সাজাই দিয়েছেন আমি যেরকম চেয়েছিলাম, 1 জনের ফাঁসি এবং বাকি 18 জনের যাবজ্জীবন, সেই সঙ্গে 10,000 প্রত্যেকের জরিমানা ধার্য করা হয়েছে। সেই জরিমানা না দিলে তাহলে তাদের আরো 1 মাসের সাজা। বিরলতম মনে হচ্ছে যে শুনুন, এটা করতে গেলে দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়, একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্সেস, একটা হচ্ছে ইনক্রিমিনেটিং সার্কামস্টেন্সেস। অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্স হচ্ছে ক্রাইমটার কতটা অ্যাগ্রাভেশন, আর ইনক্রিমিনেটিং সার্কামস্টেন্স হচ্ছে যে কি কি জিনিস থাকলে পারে। ধরুন একটা মেয়েকে একজন রেপ করছে, একজন গিয়ে সেখানে দেখলো, সে দেখে আপত্তি করলো, তখন তার সঙ্গে তার মারপিট হলো, সেই মারপিটে সেই লোকটা মরে গেল, তাহলে সেটা কিন্তু এই ইনক্রিমিনেটিং মেটেরিয়ালস এর মধ্যে আসবে যে সে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে মারামারিতে লোকটা মারা গেছে, তাহলে সেটা কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যে আসবে না। একটা উদাহরণ দিচ্ছি আর কি। কিন্তু এক্ষেত্রে 10টা যে ইনক্রিমিনেটিং মেটেরিয়ালস আছে যেগুলোর একটা হলে পরেও আসামিকে রেয়ারেস্ট অফ রেয়ার বলা যেত না, সেই 10টা আমি দেখিয়েছি, 10টার মধ্যে একটার মধ্যে এই আসামি পড়ে না, সেই জন্য সেটাকে রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যে আনা হয়েছে। প্রযুক্তিগত এক্ষেত্রে প্রযুক্তিগত প্রমাণের কোনো প্রয়োজন পড়েনি এই কেসটাতে। আজকাল আপনাদের আসছে, কারণ আপনারা সবসময় পান যে প্রযুক্তিগত কিছু আছে, এটা কিন্তু এই কেসে 14 বছর আগে তখন প্রযুক্তির কোনো সেইভাবে এক্ষেত্রে প্রয়োজনই হয়নি প্রযুক্তি। এই কেসটা সলভ করতে প্রায় 14 বছর লেগে যাবে, এটা আপনি বলেছেন। এটা একটা কঠিন প্রশ্ন আপনারা করেছেন। দেখুন, এই মামলাটা প্রথম দিকে তখন এলার ডিপার্টমেন্ট আমাকে এই কেসটা স্পেশাল পিপি হিসেবে নিযুক্ত করা হয়। কত সালে এটা করা হয়েছে? কত মাস 6 হবে বোধ হয়। এইটা পাওয়ার পর থেকে আমি একদম এটাকে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে মোটামুটি তাড়াতাড়ি করছি। কারণ আমাকে ধরুন চুজুরো কোর্ট থেকে বেরিয়ে এলে পরে চুজুরো কোর্টটা স্তব্ধ হয়ে যায়, কারণ আমার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে, সেই জন্য বাইরের কোর্টে গিয়ে মামলা করাটা খুব অসুবিধে। কিন্তু এই মামলাটা এতদিন ধরে রয়েছে, হচ্ছে না, সেটা ভেবেচিন্তে আমি অ্যাকসেপ্ট করলাম এবং করে আমি করলাম। যাবজ্জীবনটা মানে যদি বলেন, যাবজ্জীবন মানে এটা একটা যাবজ্জীবন। এখন কথা হচ্ছে যে 14 বছর পরে কেউ রেমিশনের জন্য প্রেয়ার করতে পারে, ঠিক আছে? 14 বছর যার যাবজ্জীবন মানে 14 বছর তার
ইমপ্রিজমেন্ট হলে পরে সে তখন প্রেয়ার করতে পারে যে তাকে মুক্তি দেওয়া হোক, এবং তার সবকিছু কন্ডাক্ট দেখে তখন জেল অথরিটি রেকমেন্ড করতে পারে তার মুক্তি, সেইটাই হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে যাবজ্জীবন মানে রেস্ট অফ হিজ লাইফ, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। সুতরাং এবার তাদের কন্ডাক্ট দেখবে 14 বছর পরে কি হয় সেটা দেখে বিচার হবে। কিন্তু সেটা তো বলদেবের ক্ষেত্রে প্রযোজ্য না, বলদেবের তো ফাঁসি হয়েছে সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য অনারেবল হাইকোর্ট। স্যার যে দুটো ধারা বললেন 149 সেটা তো মানে উদ্দেশ্য প্রণীত হবে এবং বহু মানুষ সংগঠিত একটা মার্ডার, সেখানে কি কোনো পলিটিক্যাল মার্ডার ছিল বলে মনে হচ্ছে? দেখুন, আমি পলিটিক্যাল, যখন আমি ডিস্ট্রিক্ট পিপি তখন পলিটিক্যাল পার্সন আমি নয়, তবে আমি যা পেয়েছি এখানটায় যে তৎকালীন যুগে সেই সময় 2014 সালে যে ফরওয়ার্ড ব্লকের যিনি এমএলএ ছিলেন তিনি এই কেসে আসামি হয়েছিলেন। এবং আমি কেসটা পড়ে যেটা বুঝতে পেরেছি যে লোকটি মারা গেছে সে হচ্ছে 2011 সাল। 2011 সালে মানে তখনও কিন্তু লেফট ফ্রন্ট গভর্নমেন্টের তখনও সেই বরাদ্দটা কিন্তু একদম শেষ হয়ে যায়। এই যে ছেলেটি মারা গেছে, আমি যা জানতে পেরেছি এই ছেলেটি তৃণমূল পার্টি কংগ্রেসটার ভালোভাবে সংগঠনটা যাতে মজবুত করা যায় সেজন্য সেই চেষ্টা ক্ষেত্র চালিয়ে যাচ্ছিল। সেই জন্য তার প্রতি পলিটিক্যাল কোনো একটা ভেন্ডেন্স থাকতেই পারে। এবং এখন মোটিভটা তো প্রমাণ করতে হয় না এখন, সেটা এখানে ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হয়েছে যে তাকে মার্ডার করা হয়েছে, কি করে মার্ডার করা হয়েছে সেটা আমি প্রমাণ করতে পেরেছি এবং সেটা নিয়ে সাজা হয়েছে। স্যার কোন ডিভিশন বেঞ্চে এটা রায় কি হবে? সরি, কোন কোর্টে আছে? এই কেসটা প্রথম কথা হচ্ছে যখনই ফাঁসির সাজা হয় তখন অটোমেটিক্যালি সেটা অ্যাপিলেবল হয়ে যায়, সেটাকে হাইকোর্ট থেকে কনফার্মেশন দিতে হয়। সুতরাং এখানে যেহেতু ফাঁসির সাজা হয়েছে, এটা ইমেটেরিয়াল যে কে অ্যাপিল করছে না করছে এই রেকর্ডটা হাইকোর্টের কাছে চলে যাবে উইথ দ্য সিডি, যেটা আমি আজকে জমা করে এসেছি জিআর বাবুর কাছে। সেই সিডিটা সমেত প্যাক করে সমস্ত রেকর্ড দিয়ে সেটা কিছু পাঠানোর পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা মেনটেন করে জজ সাহেব সেই রেকর্ডটাকে হাইকোর্টে পাঠাবে। না, উনি জানতে চাইছেন যে কোন এজলাস কোন জজ সাহেবের এজলাস কিষাণ কুমার আগরওয়াল ছিলেন মাননীয় বিচারক। কিষাণ কুমার আগরওয়াল। স্যার, আইনজীবী হিসাবে ব্যক্তিগতভাবে কি আপনি কোনো মনে করেন যে গরিব মানুষরা কিংবা যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের বিচার পাওয়ার ক্ষেত্রে অনেকটা অপেক্ষা করতে হয়? টেকনোলজিকে কাজে লাগিয়ে কোথাও কি এই জায়গাটায় মানুষদেরকে সুবিধা পাইয়ে দেওয়া যেতে পারে? ভবিষ্যতে কি স্টেপ নেওয়া যায়? সম্পূর্ণ বাজে ব্যাপারটা, এই কনসেপ্টটাই বাজে। আইনের চোখে গরিব পুরুষের কিন্তু এক একটা জিনিস এইটার ক্ষেত্রে যেমন 14 বছর লেগে যায়। 14 বছরের জন্য তো কোনো রকম মানে কোনো অর্থ দিয়েছে সেটা বলছি না, তারা বড় লোক সেই জন্য তা বলছি না, কোনো বিশেষ কারণে হয়েছে সেটা আমার জানা নয়। এবং সেই জন্য তো সরকার আমাকে লাস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে এটাকে তার বিশেষ করতে হবে। আচ্ছা, আরেকবার রিপিট করতে ওই কতজন সাক্ষী ছিলেন যদি একটু বলেন? 19 জন। বলছি দাদা, এই যারা অ্যাকিউজড আছেন 19 জন, এদের সর্বোচ্চ এজ কিরকম? কিছু কিছু অনেককে দেখলাম যথেষ্ট সিনিয়র সিটিজেন হয়ে গেছে, আর কিছু কিছু দেখলাম প্রৌঢ়, কিছু কিছু দেখলাম ইয়ং পার্সন। আমি আমার বক্তব্যে একটা জিনিস দেখেছিলাম, ওরা অনেকে বলেছে আমার বাচ্চা আছে, আমার একটি 2 বছরের বাচ্চা আছে, একটা 5 বছরের বাচ্চা আছে। তার উপরে আমি বলেছিলাম যে তারা মার্ডার কেসের আসামি, তারা যদি তারপরেও জেনে বিয়ে করে বাচ্চা বাবা হয়ে এসে তার জীবন দিতে যায়, সেটা তো এখন সেরকম হয়ে চলতে পারে। সেটা আমার বক্তব্যের মধ্যে ছিল। বলদেবের বয়স কত বর্তমান? অ্যারাউন্ড 50 হবে, 45 অ্যারাউন্ড 45 হবে। এক্স্যাক্টলি আমার পক্ষে বলা সম্ভব না বয়সটা। সাউড়ার বাসিন্দা। বলছি যে 4 জন মারা গিয়েছিলেন ওরা অভিযুক্ত ছিলেন? যে 4 জন মারা গিয়েছে আর কি, মানে এই মার্ডার কেসে যে 4 জন, যে 26 জনের মধ্যে আপনার 30 জনের মধ্যে যে 4 জন যে মারা গেছে অভিযুক্ত ছিল, 4 জনই অভিযুক্ত ছিল। তারাও ছিল, হ্যাঁ, এই সবার সঙ্গে তারাও অভিযুক্ত ছিল। আচ্ছা, 30 জনের এগেইনস্টে চার্জশিট দেওয়া হয়েছিল, 4 জন মারা গেছিলেন, বাকি 26 জনের এগেইনস্টে মামলা চলছিল। 7 জনকে
বেকসুর খালাস করেছে, 19 জনকে দোষী সাব্যস্ত করেছে, একজনকে ফাঁসি দিয়েছে, বাকি 18 জনকে যাবজ্জীবন। আমি একটু মিস করেছি পুলিশের পার্টটা জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে মানে ঘটনার পরে কতজনকে অ্যারেস্ট হয়েছে? ঘটনা হয়েছিল তো 2011 সালে, 9/12/2011, এবং অভিযোগটি করেছিলেন ওনার স্ত্রী তেহরা বেগম করেছিলেন, এবং অভিযোগের ভিত্তিতে কেস শুরু হয়ে যাওয়ার পরে কেসটা তদন্ত করেছিলেন দুজন তদন্তকারী অফিসার। প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ, এবং তারপর আমাদের তৎকালীন ওসি গোঘাট শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি, যিনি উপস্থিত আছেন এখানে, তিনি এই কেসটি তদন্ত শেষ করেন এবং চার্জশিট জমা করেন 17/7/2013। চার্জশিট নাম্বার ছিল 284/2013, এবং চার্জশিটের পরে তারপরে উনি চার্জশিট করেছিলেন 30 জনের এগেনস্টে। সেই 30 জনের এগেনস্টে চার্জশিট হওয়ার পরে তারপর যেটা বললাম যে মামলা চলাকালীন 4 জন মারা গেছিল, বাকিটা তো যেটা একসাথে বললাম সেটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।